হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের এসএসসি বায়োলজি প্রিমিয়াম কোর্সে। তো আজকে আমাদের সাইকেল ওয়ানের প্রথম ক্লাস। আমাদের যে এসএসসি বায়োলজি প্রিমিয়াম কোর্সটা আছে, এখানে আমরা বায়োলজি ফুল বইয়ের উপর একদম মেইন বই ধরে ধরে প্রতিটা টপিক, প্রতিটা লাইন তোমাদেরকে একদম পড়িয়ে দিব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস, আমাদের বায়োলজির যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে অর্থাৎ জীবন পাঠ, এই অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো একটা ক্লাসে আমাদের এই সম্পূর্ণ শেষ হয়ে যাবে অধ্যায়টা তেমন বেশি বড় না, অধ্যায়টা অনেক ছোট অধ্যায়, তাই আমরা একটা ক্লাসে আশা করছি যে আমরা কভার করে ফেলতে পারবো। তো আমাদের পড়ানোর অ্যাপ্রোচটা কিরকম হবে সেটা তোমাকে আগে বলে নেই, যাতে তোমার আমার সাথে পড়তে ইজি হয় বিষয়টা। দেখো, আমার কাছে তোমাদের যে বায়োলজি এনসিটিভির বইটা আছে, যে বইটা তোমাদের টেক্সট বই, সেইটা আমার কাছে আছে। দেখাই তোমাকে। এই যে আমার ট্যাবে তোমাদের যে বই, তার সফট কপিটা আমার কাছে আছে। আর বায়োলজিতে একটা কথা কি জানো, যে বায়োলজিতে ভালো করতে হলে তোমার মেইন বই পড়ার কোনো বিকল্প নাই, মেইন বই তোমাকে পড়তে হবে। আমি আগেও বলছি যে মেইন বই খুব ভালোভাবে পড়তে হবে। আমরা আমাদের এই কোর্সটাতে মেইন বইয়ের প্রতিটা লাইন খুব ভালোভাবে তোমাদেরকে ধরে ধরে পড়িয়ে দিব। অনেকে আছে যে তোমরা হচ্ছে জাস্ট আমি টপিকগুলো পড়াই দিলে তোমার মেইন বই পড়ো না। আমি তোমাকে টপিকগুলো পড়াবো, সাথে সাথে আমি মেইন বই রিডিং দিয়ে দিব, যাতে তোমার মেইন বইটাও পড়া হয়ে যায়, আবার তোমার এই টপিকগুলো সম্পর্কে বোর্ডে লিখে লিখে যা তোমাকে বোঝানো লাগে সেগুলো আমরা বুঝাই দিব, কোনোই সমস্যা নাই। আর এই চ্যাপ্টারের উপর আমাদের ফিজিক্স ইউনিভার্সের যে প্রিমিয়াম ক্লাস নোট আছে, প্রতিটা চ্যাপ্টারের উপরে থাকবে। তো এই চ্যাপ্টারের উপর একটা প্রিমিয়াম নোট আছে, সেই নোটটাও তোমরা এই ভিডিওর কমেন্টে অথবা তোমাদের কোর্সের যে গ্রুপটা আছে সেখানে ড্রাইভ লিংক পেয়ে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি। তোমাদেরকে দেখিয়ে নিই যে আমাদের দেখো এইখানে এই যে আমাদের বই আছে, আবার আমাদের সেই নোটটাও আছে, যেটা আমাদের একদম প্রিমিয়াম একটা নোট। তোমাকে দেখাই যদি, ওয়েট, সেটা হচ্ছে তোমাদের এই নোটটা কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হবে। যারা আমাদের এই কোর্সটাতে আসো তারা তো অবশ্যই পাবা, এটা যেহেতু ফ্রি কোর্স তাই সবাইকে আমরা দিয়ে দিব এগুলা। দেখো, আমাদের এই অধ্যায়টা সামারি করে কিন্তু মেইন টপিক গুলো অনেক ভালোভাবে লেখা আছে। এক্সামের আগে একটা বই, একটা এত কিছু তুমি কিন্তু পড়তে পারবা না। এই নোটগুলো যদি তুমি ঠিক মতো করে নাও, তাহলে বা এগুলো যদি প্রিন্ট করে নাও অথবা নিচে খাতায় তুলে নাও, তাহলে কিন্তু আমি ক্লাসে তোমাকে যা পড়াবো বোর্ডে, এই নোটে কিন্তু তুমি থাকবে। সেটা তোমার আর আলাদা করে এখান থেকে নোট করা লাগবে না, তুমি এই নোটটাতেই পেয়ে যাচ্ছ, আমাদের একদম প্রিমিয়াম নোট। তো এই ছিল আমাদের কথাবার্তা। তো আমরা ক্লাসে শুরু করি। তো আমাদের প্রথম দেখো, আমাদের যে টপিকটা আছে এখানে, আমাদের ফার্স্ট টপিক হচ্ছে যে জীববিজ্ঞানের ধারণা। আসলে বায়োলজি বা জীববিজ্ঞান জিনিসটা কি। তো আমরা এখানে যদি লিখি যে, আমরা লাল কলম ইউজ করতে পারি এখানে। জীববিজ্ঞান। দেখো, এই জীববিজ্ঞান, এটাই তো তোমাদের বইয়ের ফার্স্ট পেজেও লেখা আছে যে জীববিজ্ঞান। জীববিজ্ঞান বলতে আসলে বোঝায় যে জীব সম্পর্কিত যে বিজ্ঞানগুলো আছে, আমাদের বিজ্ঞানের তো বিভিন্ন শাখা আছে, তো জীব সম্পর্কিত যে বিজ্ঞান তাকে বলা হয় জীববিজ্ঞান। এটাকে ইংরেজিতে কি বলে আশা করছি তোমরা সবাই জানো, ইংরেজিতে বলে হচ্ছে বায়োলজি। এখন এই যে বায়োলজি শব্দটা, এটা তো ইংরেজিতে বলে। এখন এই বায়োলজি শব্দটার উৎপত্তি কোথা থেকে হইল? এই বায়োলজি শব্দটা ধরো যে গ্রিক শব্দ বায়োস এবং হচ্ছে লোগোস, এই দুইটা গ্রিক শব্দ বায়োস এবং লোগোস থেকে আমাদের এই বায়োলজি শব্দটার উৎপত্তি হয়েছে। দেখো, তোমাদের যে আমি বলতেছি নোট করা লাগবে না, কেন করা লাগবে না? দেখো, আমরা তোমাদের জন্য এইভাবে সব টপিক যেভাবে পড়াবো সেগুলো সিকোয়েন্স অনুযায়ী এখানে নোট করাই আছে। দেখো, এখানে লেখা আছে যে জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে, বায়োলজি গঠিত হয়েছে গ্রিক শব্দ বায়োস এবং লোগোস, এই দুইটা শব্দ মিলনের ফলে। তাহলে এগুলো কিন্তু তোমাকে আর আলাদা করে নোট করতে হচ্ছে না, যেহেতু আমরা তোমাদেরকে প্রিমিয়াম নোট দিচ্ছি। তাহলে তুমি জাস্ট ক্লাসটা দেখে যাও, আমাদের যে টপিকগুলো এই নোটে আছে, আমাদের বইয়ে আছে, সব আমি তোমাকে কভার করে দিচ্ছি, কোনো টেনশন নাই। তো দেখো, আমাদের গ্রিক শব্দ বায়োস এবং লোগোস থেকে। এখন বায়োস শব্দ মিনিংটা আসলে কি? বায়োস মানে হচ্ছে জীবন, আর লোগোস মানে হচ্ছে জ্ঞান। তাহলে আমাদের জীবন সম্পর্কিত যে জ্ঞান, তাকেই কিন্তু বলা হচ্ছে বায়োলজি। তাহলে বায়োস এবং লোগোস মিলিত হয়ে হয়েছে বায়োলজি।
আর বায়োলজি মানে কি জীববিজ্ঞান, আর বায়োস মানে কি জীবন, আর লগোস মানে হচ্ছে জ্ঞান। তাহলে কিন্তু আমাদের জীববিজ্ঞান জিনিসটা কি, কোত্থেকে উৎপত্তি হইলো, কোনটার ওয়ার্ড মিনিং কি, ভেঙে ভেঙে কিন্তু আমরা বুঝতে পারলাম। তো আমরা যদি এখন আমাদের মানে বইটাতে যাই, সেখানে যদি তোমাকে আমি দেখায় দেই, তাহলে আমাদের বই থেকে যদি দেখো, তাহলে দেখো যে এখানে তোমাদের দেখো, এইখানে তোমাদের হচ্ছে জীববিজ্ঞানের ধারণা এই টপিকটাতে কিছু আলোচনা করা আছে, বাট তোমাদের এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা লাইন মনে রাখতে হবে, যেটা সেটা হচ্ছে গ্রিক শব্দ বায়োস এবং লোগোস থেকে আসছে, এটা তোমাদের মার্ক করে দিছি। তো এগুলো তোমাকে এখানে পড়াই দিচ্ছি, সমস্যা নাই, তারপরে তোমাকে বই দেখাই দিচ্ছি যে সিকোয়েন্সটা ধরার জন্য। তারপরে দেখো যে আমাদের এই টপিক থেকে আমাদের এতটুকু জানলেই হবে যে বায়োলজি শব্দটার উৎপত্তি কোথায়, মানে কোন শব্দ থেকে আসছে, গ্রিক শব্দ বায়োস এবং লোগোস থেকে আসছে, বায়োসের মিনিং কি, লোগোসের মিনিংস কি, এগুলো তোমাকে তুমি যদি জানো তাহলে তোমার এই সম্পর্কে আর কিছু এখান থেকে পড়া লাগবে না, জাস্ট একবার রিডিং দিয়ে নিতে পারো যে আসলে তোমাকে কি বলছে বইতে। আমি তোমাকে সব বলে দিচ্ছি, তাহলে তোমাকে আমরা বইও কভার করে দিচ্ছি, আবার আমাদের যে প্রিমিয়াম নোট আছে সেখানে যেভাবে বলা আছে সেটাও কিন্তু কভার করে দিচ্ছি। তো এরপরে আমাদের কোন টপিকের কথা বলা আছে দেখো, এরপর আমাদেরকে বলা আছে হচ্ছে যে আমাদের জীববিজ্ঞানের শাখা সমূহ। তো জীববিজ্ঞানের শাখা সমূহ সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করি। হ্যাঁ, আমরা তো এখন জীববিজ্ঞান জিনিসটা কি আসলে সেটা জানলাম। আচ্ছা, 1 মিনিট, আমার ফোনটা একটু কি করে নেই। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম তোমাদেরকে, মানে আমার ফোনের হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মোড অন করে নিলাম, যাতে আমাদের কোনো নোটিফিকেশন এসে ক্লাসে আমাদের রেকর্ডিং এ ব্যাঘাত না ঘটে আর কি। তো আমরা আমাদের ট্যাবও সাইলেন্ট করে নিলাম। তো দেখো, এখন কথা হচ্ছে যে আমরা পড়বো কি, এখন আমাদের ফার্স্ট টপিক কিন্তু এখানে ডান, যে আমরা জীববিজ্ঞানের যে ধারণা এই সম্পর্কে আমাদের বইয়ে যা আছে আমরা কিন্তু সেখানে পড়ে ফেলছি, তুমি জাস্ট বইটা রিডিং দিবা, তাহলে আমাদের ফার্স্ট টপিক কিন্তু ক্লিয়ার। এভাবে আমরা সব টপিক কভার করব। হ্যাঁ, তো দেখো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীববিজ্ঞানের শাখা সমূহ। দেখো, একটা জীববিজ্ঞান একটা তো সাবজেক্ট, এই সাবজেক্ট বা এই মানে বিজ্ঞানের বিষয়টাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে। এখন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা আছে সেগুলোও তোমার একটা প্রিলিমিনারি ধারণা থাকতে হবে, যে আমাদের এই জীববিজ্ঞান বা পদার্থবিজ্ঞান বা রসায়ন যে জিনিসগুলোই হোক, এগুলো যে একটা বিজ্ঞান, একটা সেক্টর, এই সেক্টরের আন্ডারে কতগুলো সাবসেক্টর আছে বা কতগুলো ব্রাঞ্চ আছে সেগুলো তোমাকে ধারণা থাকতে হবে। সেই জন্য আমরা এই শাখা সমূহ নিয়ে আলোচনা করতেছি যে এর ভিতরে শাখা কি হয়। এখন এই শাখাগুলোকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। দুইটা ভাগ, একটা হচ্ছে দেখো ভৌত বা মৌলিক শাখা, দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভৌত শাখা, ভৌত বা মৌলিক, আরেকটা হচ্ছে ফলিত শাখা, ফলিত শাখা। দেখো, ভৌত বা মৌলিক শাখা বলতে কি বোঝায়, দেখো ভৌত জিনিসটা আসলে কি, যে তাত্ত্বিক একটা বিষয়, যেটা মানে তুমি ধরতে ধরতে পারতেছো না বা টাচ করতে পারছো না বা দেখতেছো না, এই এমন কিছু একটা জিনিস যে মানে একটু কোনো কিছু একটা কোনো টপিক সম্পর্কে যে বেসিক আমাদের বইয়ের মধ্যে যে জিনিসগুলো থাকে বা ওই সম্পর্কে যে লেখালেখি গুলা বা ডকুমেন্টারি গুলা, সেগুলো কিন্তু হচ্ছে আমাদের এই ভৌত শাখার আলোচিত বিষয়। আর ফলিত শাখা যেটা আছে, তুমি একটা নাম শুনছো যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ম্যাথ, অ্যাপ্লাইড মানে ফলিত, যেটা হচ্ছে মানে যে শাখাগুলোতে এমন কিছু নিয়ে কাজ করা হয় যেগুলো আমাদেরকে বাস্তব জীবনে জিনিসগুলো করতে হয়, হাতে করতে হয়, রাসায়নিক বিক্রিয়া করতে হয়, কোনো মেকানিজম ইউজ করে সেগুলো করতে হয়। তো আমরা ভৌত বা মৌলিক শাখায় কি কি আলোচনা করা আছে এবং ফলিত শাখায় কি কি আলোচনা করা আছে সেগুলো আমরা জানবো। তো ভৌত বা মৌলিক শাখায় কি কি আলোচনা করা হয়, এমন কিছু জিনিস যেগুলো থিওরিটিক্যাল জিনিস, যেমন তোমাদের বইয়ের যে লাইনগুলো আছে, যে পড়াগুলো আছে, এগুলো কি থিওরিটিক্যাল জিনিস না? এইরকম থিওরিটিক্যাল জিনিসগুলো ভৌত বা মৌলিক শাখায় আলোচনা করা হয়। আবার ফলিত শাখায় আলোচনা করা হয় কি, যেগুলো আমরা মানে এই ভৌত শাখাগুলো থেকে যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞান এবং আরো নতুন কিছু ইনভেনশন যেগুলো দিয়ে আমরা নতুন কিছু তৈরি করতে পারি বা একটা থেকে একটা পরিবর্তন বা এই রিলেটেড যে কাজকর্মগুলো আছে, সেটা কিন্তু আমাদের ফলিত শাখায় আলোচনা করা হয়। চলো তাহলে আমরা দেখে নেই যে আমাদের ভৌত শাখায় কি কি আলোচনা করা হয় এবং ফলিত শাখায় কি কি আলোচনা করা হয়। তো আমরা ফার্স্টেই যদি আসি যে আমাদের ভৌত শাখা, ভৌত শাখায় কি কি নিয়ে আলোচনা করা হয়। তো ফার্স্টে আমাদের যে টপিকটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে অঙ্গ সংস্থান বা মরফোলজি। তো অঙ্গ সংস্থান বলতে আসলে কি বোঝায়, সংস্থান বা
মরফোলজি। আমি যদি বানান ভুল করে না থাকি তাহলে ঠিক আছে। আচ্ছা, বানানটা আমরা দেখে নিই। অঙ্গ সংস্থান বা মরফোলজি, হ্যাঁ ঠিক আছে। তো দেখো তোমাদের বই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে তোমাদের বই দেখো, এখানে শাখা সমূহ নিয়ে একটু বেসিক আলোচনা আছে। আমি তোমাকে বলে দিছি যে আসলে বিষয়গুলো কি। তারপরেও তোমাদেরকে দেখো, এখানে আমাদের টপিক শুরু হয়েছে ভৌত জীববিজ্ঞান। তো ভৌত বিজ্ঞানের প্রথম যে আমাদের বই দেওয়া আছে এটা হচ্ছে অঙ্গ সংস্থান বা মরফোলজি। তো আমরা এইভাবে সিকোয়েন্স অনুযায়ী তোমাকে দেখাই দিব যে আসলে আমরা কোন টপিকের পর কোন টপিকে যাচ্ছি। তো এইভাবে আমরা পড়তে থাকি। দেখো, অঙ্গ সংস্থান বা মরফোলজি জিনিসটা আসলে কি। আমাদের যে ধরো যে এই শারীরিক গঠন, আমাদের হাত পা, এই রিলেটেড জিনিসগুলো যে আছে, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এগুলো নিয়ে যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় অঙ্গ সংস্থান বা মরফোলজি। অঙ্গ সংস্থান বা মরফোলজি। এখন তোমাকে আমি বইয়ের লাইন থেকে দেখাই দিই যে আসলে জিনিসটা কি। দেখো, এখানে বলছে কি যে জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়। মানে আমাদের দৈহিক ফিজিক্যাল যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো যেখানে বর্ণনা করা হয়, সেই শাখাটাকে বলা হয় হচ্ছে মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা। তো দেখো, এখানে এই শাখার হচ্ছে বিষয় দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গ সংস্থান বলে, এবং অভ্যন্তরীণ অঙ্গ মানে বর্ণনার বিষয়কে অভ্যন্তরীণ অঙ্গ সংস্থান বলে। দেখো, আমাদের সব অঙ্গই কি বাইরে আছে? বাইরে নাই তো। আমাদের ভিতরেও আছে কিছু অঙ্গ, আবার বাইরে কিছু আছে। সবকিছু মিলাই কিন্তু আমাদের দেহ বা আমাদের বডি। তো আমাদের যে বাহ্যিক জিনিসগুলো আছে সেগুলোকে আলোচনা করা হবে এক্সটার্নাল মরফোলজিতে বা বহি অঙ্গ সংস্থানে। আর যে জিনিসগুলো আমাদের ভিতরে আছে অর্থাৎ সেগুলোকে আলোচনা করা হবে যে ইন্টারনাল মরফোলজি, অর্থাৎ অভ্যন্তরীণ কি বলে এটা, অঙ্গ সংস্থান বিদ্যায় আলোচনা করা হবে। তো এই ছিল আমাদের অঙ্গ সংস্থান নিয়ে যে বেসিক আলোচনা, বা তোমাদের বইয়ে যা কিছু ছিল সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে তুমি যখন বই রিডিংটা পড়বা তখন কিন্তু তোমার আর সমস্যা হবে না। তারপর এগুলো যে আমি লিখতেছি এগুলো তোমার তো নোট আমাদের আছেই, প্রিমিয়াম নোট। তো দেখো, এই যে আমাদের নোটে এগুলো মানে তোমার সহজে জাস্ট রিভিশন দেওয়ার জন্য এখানে সবকিছু কিন্তু খুব ইজিলি লেখা আছে। যেমন অঙ্গ সংস্থান মরফোলজি, বহি অঙ্গ সংস্থান এক্সটার্নাল মরফোলজি, অন্ত অঙ্গ সংস্থান বা ইন্টারনাল অঙ্গ মরফোলজি, এগুলো কিন্তু দেওয়া আছে। এরপরে আমরা যদি আসি, সেটা হচ্ছে আমাদের আরেকটা শাখা, সেটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা হচ্ছে, এটাকে বলা হয় টেক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যা বা টেক্সোনমি, বানানটা দেখে নেই ঠিক আছে কিনা। হ্যাঁ, TAXONOMY, TA হবে, TA TAXONOMY। হ্যাঁ, শ্রেণীবিন্যাস বিদ্যা বা টেক্সোনমি। আমাদের দেখো, এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু হচ্ছে যে শ্রেণীবিন্যাস সম্পর্কে জানা। আমরা এগুলো জানবো, শ্রেণীবিন্যাস আসলে কি, কেন, কিভাবে, সব জানবো। কিন্তু আমাদের যেহেতু প্রথমে এই শাখাগুলো নিয়ে বর্ণনা আছে, আমরা একটু করে বর্ণনা পড়ে নিই। শ্রেণীবিন্যাস কি? ধরো যে এই ভৌত জগতে তো বা এই আমাদের এই পৃথিবীতে অনেক প্রাণী আছে। তুমি কি সব প্রাণী সম্পর্কে মানে ধারণা রাখতে পারবা? ধরো তুমি এমন এমন কীট পতঙ্গ আছে যাদের সম্পর্কে আলাদা করে ধারণা রাখতে গেলে মানে এত ভাস্ট সিলেবাস এইটা যে তুমি কিন্তু ধারণা রাখতে পারবে না। তো সবগুলোকে কম্বাইন্ড করে যদি সুন্দর করে এমন কিছু গুছানো একটা অবস্থায় থাকতো তাহলে ভালো হইতো না? যে যেখানে আমাদের একই টাইপের জিনিসগুলোকে একটা নির্দিষ্ট শাখার আন্ডারে আছে, বা একটা রাজ্যের আন্ডারে আছে, আবার একটা অন্যরকম জিনিসগুলোকে অন্য একটা রাজ্যের আন্ডারে আছে। এভাবে যদি হইতো ভালো হইতো না? বিভিন্ন শাখায় যদি ভাগ করা যাইতো। এই যে আমাদের এতগুলো প্রাণীকে, এতগুলো উদ্ভিদকে, এত ধরনের শ্রেণীগুলোকে বা এত ধরনের রাজ্যগুলোকে যে ভাগ করা হয়, সেগুলোকেই কিন্তু আমাদের এই শ্রেণীবিন্যাস বিদ্যা বা টেক্সোনমিতে আলোচনা করা হয়। তো আমাদের বই কি আছে আমরা এখন সেটা দেখবো। দেখো, আমাদের বই বলছে হচ্ছে যে শ্রেণীবিন্যাস, জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো এ শাখায় আলোচনা করা হয়। এটা আমরা সামনে আরো বিস্তারিত পড়বো। আমাদের এখন এখানে জাস্ট একটু ধারণা দিচ্ছে যে আসলে জিনিসগুলো কি। এরপর আছে আমাদের শারীরবিদ্যা বা ফিজিওলজি। তো আমরা যদি হ্যাঁ, এরপরে যদি আমরা পড়ি হচ্ছে, এরপরে হচ্ছে আমাদের শারীর বিদ্যা, ফিজিওলজি। তো শারীরবিদ্যা বা ফিজিওলজি এই জিনিসটা আসলে কি? তো আমরা আমাদের বই কি লিখছে আমরা সেটা দেখতে পারি। যে দেখো, এখানে বলছে যে শারীরবিদ্যা বা ফিজিওলজি হচ্ছে জীবদেহে নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি এই শাখায় আলোচনা করা হয়। এছাড়া জীবের যাবতীয় শরীরবৃত্তীয় কাজের বিবরণ পাওয়া যায়। তো দেখো, আমাদের শারীরবিদ্যা বা ফিজিওলজিতে কি নিয়ে বর্ণনা করা হয়? ধরো যে একটা উদ্ভিদ খাদ্য তৈরি করে কিভাবে,
সালোক সংশ্লেষণের মাধ্যমে। এটা তো জানো নিশ্চয়, শুনছো অবশ্যই, যে একটা উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যের আলোকে কাজে লাগায় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, মাটি থেকে পানি নেয়, সবকিছু মিলায়া শর্করা জাতীয় গ্লুকোজ শর্করা জাতীয় খাদ্য উৎপাদন উৎপন্ন করে, সেটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। তো এই যে সালোক সংশ্লেষণটা হয়, তারপরে সালোক সংশ্লেষণে উৎপন্ন যে গ্লুকোজ, সেটা ভেঙে যে আবার যে শক্তিতে রূপান্তর হয়, এটিপি এডিপি এগুলো উৎপন্ন হয়, এই জিনিসগুলো যে আছে এগুলো সামনে পড়াবো। তো ওই জিনিসগুলো হয় হচ্ছে শ্বসনে, সালোক সংশ্লেষণ, শোষণ, তারপরে রেচন। দেখো যে আমাদের কিভাবে দেহের বর্জ্য বের হয়ে যায়, তারপরে উদ্ভিদে কিভাবে ভিতর থেকে পানি বের হয়ে যায়, এই জিনিসগুলো যে রেচন প্রক্রিয়া অর্থাৎ কিভাবে ডাইজেস্ট হয়, এই জিনিসগুলো কিন্তু আলোচনা করা হয় হচ্ছে শারীরবিদ্যায়। শোষণ, রেচন, সালোক সংশ্লেষণ এবং অন্যান্য বিভিন্ন যে জিনিসগুলো আছে, শারীরবৃত্ত যে কাজগুলো আছে, সেগুলো কিন্তু আলোচনা করা হয় আমাদের শারীরবিদ্যা বা ফিজিওলজিতে। তো এই ছিল এটা সম্পর্কে যে ধারণা তোমাদের বইতে ছিল, সেটা কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিলাম। এরপরে যদি আমরা দেখি আমাদের বইটার কি কি আছে, তোমার সামনে তো বইটা খোলা আছে তাই না, তুমি বইও কিন্তু দেখবা আর মার্ক করবা। এরপরে আমাদের আছে হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি সম্পর্কে বলছে যে জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। এখন দেখো হিস্টোলজি বা আমাদের বলছে এটা হচ্ছে টিস্যু বিজ্ঞান। হিস্টোলজি হিস্টোলজি হিস্টোলজিতে তো ইংরেজিতে লেখা যায়, এখানে আবার বাংলায় লিখছে এখানে। তো হিস্টোলজিতে কি করা হয়, হিস্টোলজিতে আমাদের যে টিস্যু সমূহ আছে, দেখো টিস্যু কিভাবে গঠিত হয় এটা তো জানো নাকি। ধরো যে মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম যে এককটা আছে তাকে কি বলা হয়, কোষ বলা হয়। তো কতগুলো কোষ যখন একত্রিত হয়ে একই ধরনের কাজ করবে তখন তাকে কিন্তু টিস্যু বলা হয়। তাহলে এই টিস্যু সমূহ নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বলে। এবং এই টিস্যু সমূহের যে কাজ আছে, তাদের যে বিন্যাস আছে, এই টাইপের যত জিনিসপত্র আছে সেগুলো কিন্তু আমাদের হিস্টোলজির আলোচনার বিষয়। তো তোমাদের পরীক্ষায় এইখান থেকে কোন টাইপের কোশ্চেন গুলো আসে জানো, তোমাদের এই শাখাগুলো সম্পর্কে বর্ণনা করতে বলতে পারে, অথবা বলতে পারে যে মরফোলজির মিনিং কি, অঙ্গ সংস্থানের ইংরেজি কি, এগুলা এটা এটা কি, এটা থেকে এটা কি, আবার আসতে পারে যে কোন শাখায় কোন কাজগুলো করা হয়। এখন দেখো আমি তোমাকে পড়াই দিচ্ছি, তুমি দেখতেছো, বুঝতেছো, কিন্তু জিনিসগুলো কিন্তু মাথায় মুখস্থ করা বা মেমোরাইজ করার দায়িত্ব কিন্তু তোমাকেই পড়তে হবে। তো এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের বলছে যে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। তো ভ্রূণবিদ্যায় কি, ভ্রূণবিদ্যা বলতে আসলে কি বোঝায়, দেখো ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, দেখো ভ্রূণবিদ্যায় কি বোঝায়। তোমরা তো জানো যে জনন কোষের মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হয়, অর্থাৎ যে গেমিট গুলো স্ত্রী মাতৃকোষ এবং পুংমাতৃকোষ মাতৃকোষ থেকে যে গেমিট উৎপন্ন হয়, সেই গেমিট গুলো যখন মিলিত হয়ে যখন সেখানে জাইগোট তৈরি করে, তারপর সেখানে কিন্তু ভ্রূণের উৎপত্তি হয়। তো কিভাবে একটা ভ্রূণ বড় হয়, কিভাবে একটা ভ্রূণের বিকাশ ঘটে, কিভাবে একটা পরিবর্তন ঘটে, এই সকল বিষয় যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় ভ্রূণবিদ্যা। তো আমাদের এই ভ্রূণবিদ্যা সম্পর্কে আলোচনাগুলো একটা আলাদা চ্যাপ্টার আছে তোমাদের, সেই চ্যাপ্টারে কিন্তু আমরা আলোচনা করব খুব বিস্তারিত ভাবে। এই চ্যাপ্টারে জাস্ট আমাদের বায়োলজির ধারণা দিচ্ছে, এখানে মূলত সবকিছুই বলবে। এখন তুমি যদি বলো যে ভ্রূণবিদ্যা জিনিসটা কি, তারপরে হিস্টোলজি কি, বিস্তারিত পড়ি, বিস্তারিত আমাদের জন্য এই বই আছে। বায়োলজির যত শাখাগুলো আছে এখানে কিন্তু মোটামুটি অনেকগুলোই বর্ণনা করা আছে। এখন তুমি যদি বলো এক ক্লাসে সব শাখা পড়াই দিতে, তাহলে তো সম্ভব না। তোমাকে জাস্ট ধারণা দিছে, এখানে ধারণাগুলো আমি তোমাকে দিচ্ছি। তো এরপরে যদি আমরা আসি, এখানে দেখো তোমাদের বইয়ে তারপরে বলছে হচ্ছে যে কোষবিদ্যা বা সাইটোলজি। এখন কোষবিদ্যা বা সাইটোলজি এটা কি লিখে দেওয়া লাগবে, আমি বলে দিই, তুমি বুঝে নিও, তোমার বইতে লেখা আছে দেখো। কোষবিদ্যা, একটু আগে বললাম যে আমাদের জীবদের গঠনের যে একক তাকে বলা হয় কোষ। তাহলে কোষবিদ্যা কোষের সম্পর্কে যে আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বলে। একটা কোষ কিভাবে বেড়ে ওঠে, কিভাবে বিভাজন হয়, এই রিলেটেড যে আলোচনাগুলো আছে সেটাই কিন্তু আমাদের কোষবিদ্যার অংশ। তাহলে এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে বংশগতিবিদ্যা। একটা বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলতে আসলে কি বোঝায়, দেখো জিন এবং জিন দ্বারা আমাদের হচ্ছে যে বংশগতির যে ধারা জিন দ্বারা তো নিয়ন্ত্রিত হয়। যে যেমন তোমার চুলের রং,
চোখের রং, তারপরে হচ্ছে তোমার নাক কেমন হবে, দাঁত কেমন, মানে চামড়ার রং কিরকম হবে, এগুলো কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? এগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন জিন কি, ওই যে ভূত জিন, ওই জিন কিন্তু এই জিন না, এই জিন কিন্তু অন্য জিনিস, এটা নিয়ে আমরা সামনে পড়বো, এগুলো নিয়ে তোমাদের আলোচনা আছে। তো জিন হচ্ছে এমন একটা জিনিস, ভাই বোন, এমন একটা জিনিস যা দিয়ে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। যেমন অনেকে বলে না যে এই ছোট বাচ্চা হইলে কুলেনে বলে না যে ওর চোখটা ওর মায়ের মতো হয়েছে, ওর নাকটা ওর বাপের মতো হয়েছে, এগুলো বলে না? এগুলো যে নিয়ন্ত্রণ হয়, এগুলো যেভাবে হয় ওই জিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যেমন মায়ের জিন ওই এখানে প্রকট হয়েছে দেখা ওর মানে চোখটা মায়ের মতো হয়েছে, তারপরে বাবার একটা জিন যেটা নাকের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেই জিনটা এখানে প্রকট হয়েছে দেখা বাবার মতো নাক হয়েছে। তো এই জিন রিলেটেড যে জিনিসগুলো আছে এটাকে বলা হয় জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। তো এরপর আসে বিবর্তন বা ইভলিউশন। পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশের তথ্য। ইভলিউশন বা বিবর্তন মানে কি? অনেকে একটা কথা শুনছো যে অনেকে বলে যে মানুষ আগে বানর ছিল, বানর থেকে আস্তে আস্তে হইতেছে যে ধারাবাহিকতায় মানুষে রূপান্তরিত হয়েছে। যদিও এটা একটা ভুল কথাবার্তা, কিন্তু হচ্ছে ইভলিউশন বা বিবর্তন কিন্তু জিনিসটা আসলে আছে। যেমন ধরো যে এমন একটা সময় ছিল যে একটা প্রাণীর লেজ ছিল, কিন্তু মানে অবস্থার পরিবর্তন বা পৃথিবীর যত সময় পার হয়েছে তার লেজটা তার প্রয়োজন হয় নাই কোনো কারণে, আস্তে আস্তে লেজটা বিলুপ্ত হয়ে গেছে। এগুলোকে মূলত বলা হয় হচ্ছে যে ইভলিউশন বা বিবর্তন বিদ্যা। মানে একটা জীবের পরিবর্তন হইতে 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 নতুন ধরনের যে নতুন নতুন বৈশিষ্ট্যের উৎপত্তি ঘটে, সেগুলোকেই কিন্তু বলা হয় হচ্ছে বিবর্তন বিদ্যা। দেখো বলছে যে পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশের তথ্যসমূহ এই শাখার আলোচিত বিষয়। বুঝতে পারছো? বুঝতে পারছো? তোমাদের কিন্তু নোট দিয়ে দেওয়া হবে, যেগুলো নোট আমি তোমাকে দেখাইছিলাম। তো আমরা মেইন বই থেকে পড়তেছি, তুমি তোমার বই থেকেই পড়ো। তো এরপরে কথা হচ্ছে যে আমাদের বলছে যে ইকোলজি বা বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা জিনিসটা কি? বাস্তুবিদ্যা বা ইকোলজি, দেখো আমাদের এই যে প্রাণী জগৎটা আছে, এখানে এক একজন কিন্তু এক একজনের উপর নির্ভরশীল। যেমন গাছ সূর্য থেকে আলোর শক্তি নিয়ে হচ্ছে যে খাদ্য তৈরি করে। তুমি গরু আবার সেই ঘাস বা গাছের পাতা খায়, সেই গরুকে রান্না করে আবার তুমি খাও। তাহলে একটা কিন্তু একটা আরেকটার উপর নির্ভরশীল। তো এইভাবে একটা ইকোসিস্টেম গড়ে ওঠে। তো এই যে একটা মানে সবাইকে মিলে যে একটা ইকোসিস্টেম গড়ে উঠলো, সেটাকেই বলা হচ্ছে কি বলে, বাস্তু সংস্থান। আর এই বাস্তু সংস্থানের যে জিনিসগুলো আছে সেগুলোর যে বিদ্যা আলোচনা করা হয় তাকে বলা হয় যে বাস্তুবিদ্যা বা কি বলে, বাস্তুবিদ্যা বা ইকোলজি। তো আশা করি বুঝতে পারতেছো, এই জিনিসগুলো আসলে এইভাবে লিখে দেওয়ার কিছু নাই, তোমার বইয়ের মধ্যেই আছে। আমি জাস্ট এখান থেকে বলে দিই, জিনিসগুলো বুঝাই দিই, যেগুলো লেখা লাগবে লিখে দেবো, সমস্যা কি। তো এরপর যদি দেখো, সেটা হচ্ছে এন্ড্রোকাইনোলজি বা হরমোন বিদ্যা। দেখো আমাদের দেহে বিভিন্ন ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণের জন্য কিন্তু বিভিন্ন ধরনের হরমোন মানে বিভিন্ন ধরনের হরমোন উৎপন্ন হয়। যেমন তুমি যে এই যে ফোন দেখো, ফোন যে তোমার এডিক্ট, মানে ফোনে এডিক্ট হয়ে যাও, এটার জন্য একটা হরমোন আছে, যে হরমোন মানে উৎপন্ন হইলে তোমার কোনো কিছু করতে ভালো লাগে, এমন ওই সময় একটা হরমোন উৎপন্ন হয়। বা তোমার যখন ক্ষুধা লাগে, ক্ষুধা লাগার সময় গ্রিলিন হরমোন উৎপন্ন হয়, যে যে হরমোন উৎপন্ন হওয়ার কারণে তুমি ক্ষুধার মানে অনুভব হয়, যে যখন তোমার এমন হয় যে তোমার পেট খালি হয়েছে, যখন তোমার শরীরে খাইতে হবে, তখন গ্রিলিন নামের একটা হরমোন উৎপন্ন হয়। যে হরমোন উৎপন্ন হওয়ার জন্য তোমার ক্ষুধা লেগে যায়, যে তুমি বুঝো যে আসলে আমার ক্ষুধা লাগছে, কিছু খাইতে হবে, তখন তুমি খাও। তাহলে এগুলো মূলত হরমোন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো এই হরমোন সমূহ নিয়ে যে আলোচনা করা হয়। ও তারপরে আরেকটা হরমোন আছে, যেমন সেটা হচ্ছে ওই যে ইস্ট্রোজেন, যেটা মানে মহিলা সুলভ আচরণের জন্য যে দায়ী হরমোনটা আছে। তারপরে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, পুরুষের বৈশিষ্ট্য, দাড়ি গোফ হয়েছে দেখো, এই মানে তারপরে পুরুষের মানে গলার স্বর, এই জিনিসগুলো যে হরমোন নিয়ন্ত্রিত, সেটা হইতেছে যে আমাদের কি বলে, টেস্টোস্টেরন হরমোন। তো এই হরমোন রিলেটেড যে আলোচনাগুলো করা হয় সেটা কিন্তু বলা হয় যে এন্ড্রোকাইনোলজিতে। তো আশা করি বুঝতে পারতেছো জিনিসগুলা, কঠিন না কিন্তু, একদম ইজি। তো জীব ভূগোল এ শাখায় হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমানায় জীবের বিস্তৃতি। বায়োজিওগ্রাফি। জীব ভূগোল মানে কি? ভূগোল বলতে কি বোঝাও, যে পৃথিবীর ম্যাপ বোঝো, তাই না? ভূগোল বলতে বোঝায় যে পৃথিবীর কোন প্রান্তে কোন দেশ আছে, কোন প্রান্তে কি আছে। এখন জীব ভূগোল বলতে কি বোঝায়? বিভিন্ন জীব পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় আছে। এখন কোন জীব কোন জায়গায় আছে, এই জিনিসগুলো যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় জীব ভূগোল। যেমন বাংলাদেশে কিছু কুকুর আছে, আবার কিছু আমেরিকান কুকুর আছে, কিন্তু দুইটার কোয়ালিটি তো আর এক না। এখন বাংলাদেশের কুকুর এক জায়গায় আছে, আমেরিকার কুকুর আরেক জায়গায় আছে।
বাট ওরা যে আছে, এই জিনিসগুলো, বাংলাদেশের কুকুরটা কিরকম, আমেরিকার কুকুর কিরকম, এই সম্পর্ক, মানে কুকুর হইলেও কিন্তু তাদের কিন্তু পার্থক্য আছে। এই যে ভৌগোলিক কারণে তাদের পরিবর্তন, পৃথিবীর কোন প্রান্তে কোন প্রাণীগুলা বেশি আছে, কোন জিনিসগুলো আছে, এগুলো মূলত জীব ভূগোল বা কি বলে এটাকে, বায়োজিওগ্রাফিতে আলোচনা করা হয়। তো এরপরে হচ্ছে আমাদের এই শেষ হইলো আমাদের হচ্ছে কি বলে ভৌত বা মৌলিক শাখার যে আলোচনাগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হইলো। তো এই হচ্ছে আমাদের ভৌত বা মৌলিক শাখার আলোচিত যে বিষয়গুলো সেগুলো শেষ হলো। আমি একটু পানি খাই নেই, তোমরা একটু রেস্ট নাও 1 মিনিট। বুঝতেছো তো নাকি? তোমারে আমি নোট করাই দিলাম, মানে এইভাবে লিখে লেখা পড়াই দেবো একটা দি, তুমি ক্লাস দেখলা নাটকের মতো, দেখা তুমি আর নিজের মতো পড়লা না, তাহলে ওই পড়া দিয়ে তোমার কোনো লাভও হবে না। আমি তোমাকে এখানে যা লিখে বোঝানোর সেগুলো লিখেই বোঝাবো, আর যেগুলো জিনিসগুলো তোমাকে আমরা বইলা দিলেই হচ্ছে তোমার নিজের পড়া লাগবে, সেই জিনিসগুলো তোমাকে আমি পড়াই দিব। তোমার পড়া তোমাকেই পড়তে হবে। আমি তোমাকে সব খাওয়াই দেবো এই চিন্তা করে আসলে লাভ নাই। ওই চিন্তা করে আসলে তুমি কোনোদিনই যার কাছেই পড়ো তুমি ভালো করতে পারবে না, এটা শিওর থাকো। পড়া হইতেছে যে নিজের জিনিস, মানে তোমাকেই পড়তে হবে। আমি কি করতে পারি, তোমার আমি শিখাইতে পারি যে এই জিনিসটা এইভাবে পড়ো, বা তুমি যখন একটা জিনিস হুট করে পড়বা তোমার কাছে মনে হবে যে কঠিন লাগবে, আমি তোমাকে সহজ করে দিতে পারি, আমাকে তোমাকে গাইড করতে পারি যে তুমি এইভাবে পড়ো, এইটা পড়ো, এইভাবে পড়ো। কিন্তু আমি কি তোমাকে পড়া খাওয়াই খাওয়াই দিব? তা তো দিব না। তুমি এখন এসএসসি, তুমি এখন ক্লাস 9-এ উঠছো, 10-এ উঠছো, এসএসসি দিবা সামনে। তো তোমাকে নিজের পড়া তো নিজেই পড়তে হবে, আমি তোমাকে জাস্ট গাইড করব। তো দেখো এরপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞানে। তো ফলিত শাখায় কি আলোচনা করা হয়, আমরা একটু আগেই কিন্তু বলছি তোমাদেরকে যে কিছু জিনিস আছে যেগুলো হইতেছে যে বিভিন্ন মেকানিজম ফলো করে কাজ করতে হয়, তারপরে হচ্ছে যেগুলো মানে করতে হয়, যে জিনিসগুলো মানে জীববিজ্ঞানের যে শাখাগুলোতে কিছু একটা করতে হয়, সেগুলো হইতেছে ফলিত বিষয়। তো ফলিত যে আমাদের এই ইগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করতেই পারি। এত লিখে লিখে পড়াইতে পারবো না, বইয়ের মধ্যে আছে, বই থেকে দাগায় দাগায় পড়বো, আমি তোমাকে দেখাই দিই বই থেকে। দেখো ফলিত শাখায়, এই শাখায় প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হয়, যেখানে হইতেছে ইমপ্লিমেন্ট আছে, যে একটা জিনিস প্রয়োগ করতে পারতেছো। যেমন তুমি কি করতে পারো, ওষুধ বানায়, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে ওষুধ বানায়। ওষুধ কি করে, ওইটা কি বসে বসে একজন বই রিডিং করে আমার মতো আর বইলা দেয় তাই ওষুধ হয়ে যায়? ওইটা তো বিভিন্ন ধরনের বিক্রিয়া, বিভিন্ন ধরনের এলিমেন্টস মিশায়, সেগুলোকে একটা নির্দিষ্ট পরিমাপে, নির্দিষ্ট টেম্পারেচারে সেগুলোকে প্রক্রিয়াকরণের মাধ্যমেই তো ওষুধ তৈরি হয়। এখানে কিন্তু ইমপ্লিমেন্টেশনের, মানে ইমপ্লিমেন্ট করার বিষয়গুলো আছে। তো এই জিনিসগুলো কিন্তু ফলিত শাখার আলোচিত বিষয়। তাহলে আমাদের প্রথমে কি বলছে, মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। দেখো মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ এর সাথে তোমরা সবাই পরিচিত। এখানে মাছ কেমনে হইতেছে যে চাষ করব, তারপরে মাছের উৎপাদন, মাছের যে বাজারে কিরকম মাছ কবে কি ছাড়া হবে, এই টাইপের মূল্য নির্ধারণ, মানে মৎস্য ব্যবস্থাপনা, সংরক্ষণ, মাছ কেমনে সংরক্ষণ করে রাখবো, যখন আমাদের দেশে মাছের সংকট হবে তখন এই সংরক্ষণ করা মাছগুলো আমরা কিভাবে সার্ভ করব, এই বিষয়গুলো রিলেটেড যে প্রায়োগিক বিষয়গুলো আছে সেগুলোকে মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ আলোচনা করা হয়। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক। দেখো জীব পরিসংখ্যান বলতে কি বোঝায়, যে পরিসংখ্যান মানে কি, পরিসংখ্যান মানে হচ্ছে যে গণনা করা বা কোন একটা সাংখ্যিক ধারণা নেওয়া। ধরো যে বিড়াল আছে, একটা দেশে কি পরিমাণ বিড়াল আছে সেটাও তো আমাদের, মানে বিজ্ঞান তো সব বিষয় নিয়েই কথা বলে, যে এখন বিড়ালের পরিমাণ বাইরে গেল না কমে গেল, এগুলো আলোচনা তো জীববিজ্ঞানে আছে। তো এখন এই যে বিভিন্ন ধরনের প্রাণীর সংখ্যা, এই জিনিসগুলো যেখানে মানে নিয়ে কথা বলা হয়, বা যে জিনিসগুলোকে, সংখ্যাগুলোকে একটা কি বলে পরিসংখ্যানের আন্ডারে আইনা, সেগুলো কোন জায়গায় কতগুলো আছে, এই জিনিসগুলো যে শাখার আন্ডারে হয় তাকে বলা হয় পরিসংখ্যান বিদ্যা, বা আমাদের বলা হয় সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক। পরিসংখ্যান নামে তোমাদের ম্যাথে একটা চ্যাপ্টার আছে যেটা সবাই খুব ভালো পারো। তো এরপরে যদি আসো, সেটা হচ্ছে জীবাশ্ম বা প্যালাইন্টোলজি। জীবাশ্ম বিজ্ঞান কি, ধরো যে মানে আদিমকালে ডাইনোসর ছিল, এটা তো শুনছো নাকি? ডাইনোসর কি এখন আছে? নাই। তাহলে ছিল এটা কেমনে বুঝলাম, ডাইনোসর ছিল কেমনে বুঝলাম? ওই যে ডাইনোসর যখন ছিল, ওই ডাইনোসরটা মাটির নিচে চাপা পড়ছে, পরে মানুষজন বিভিন্ন গুহায় গেছে, তারপরে বিভিন্ন মাটির উথাল পাথাল হইছে, সবকিছুর পরে আমরা সেই ধ্বংসাবশেষ পাইছি।
সেগুলো বিজ্ঞানীরা পরীক্ষা কইরা মানে সেখান থেকে বের করছে যে আসলে কত বছর আগে এইটা ছিল এই জিনিসটা, তারপরে এই মানে ওর বয়স মানে কত বছর আগে ওরা উৎপত্তি হয়েছিল, তারপরে ওরা কবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এই জিনিসগুলো যে এখানে আলোচনা করা হয় সেগুলো বলা হয় জীবাশ্ম বিজ্ঞান। তো জীবাশ্ম মানে কি, এমন মানে অনেক আদিম প্রাণী বা অনেক উদ্ভিদ বা এই টাইপ জিনিসগুলা যেগুলো আছে কালের বিবর্তনে ওরা এখন আর নাই, কিন্তু ওদের মানে ওরা যে ছিল ওদের অস্তিত্ব বা ওদের দেহের ধ্বংসাবশেষ এগুলো আছে। যেমন তুমি যখন মরে যাবা বা আমি যখন মরে যাব, তখন মাটির নিচে যে দিয়ে দিবে মানে মুসলিম যারা মাটিতে কবর দেয়, ধরো যে 1000 বছর পর বা 2000 বছর পর যখন নতুন কোনো একটা প্রজন্ম বা নতুন কোনো একটা জাতি আসবে, তারা যখন আমাদের এই হাড্ডি গুড্ডি গুলা খুঁজে পাবে, সেটাই তখন একটা জীবাশ্মতে পরিণত হবে। তো কেমিস্ট্রির একটা অধ্যায় আছে জীবাশ্ম জ্বালানি, তো এই অধ্যায়কে ইন্টারমিডিয়েট আবার অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। তো এই জিনিসগুলো নিয়ে আবার ডিটেলস আলোচনা আছে। তো আজকে আমাদের আলোচনা এইটুকুই থাকুক যে জীবাশ্ম বলতে আসলে কি বোঝায়। আশা করি বুঝতে পারছো, আমারই কিছুই না। কীটতত্ত্ব বা এন্টোমোলজি, কীট পতঙ্গ চিনো তো নাকি, মৌমাছি, তারপরে ওই যে মাছি, তারপরে ওই কি বলে এটারে কি জানি, ঘাস ফড়িং, তারপর বিভিন্ন ধরনের পোকা, এই জিনিসগুলো যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় কীট তত্ত্ব। তো এই জিনিসগুলো আসলে দেখো এগুলো কিন্তু কঠিন না, মানে এইগুলো পড়ায় দেওয়া লাগে এরকম তো কিছু না। দেখো কীটতত্ত্বতে বা এন্টোমোলজি, এখন তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে যে কীটতত্ত্বের ইংরেজি কি, এন্টোমোলজি। এখন তুমি যদি কীটতত্ত্বের ইংরেজি যে এন্টোমোলজি এটা তুমি যদি না পড়ো, তাহলে আমি তোমাকে 1000 পড়ালেও লাভ আছে? দেখো তোমাকে কি পড়তে হবে আমি বলে দিচ্ছি, কোন জিনিসে তুমি আটকাইতে পারবা সেটা বলে দিচ্ছি, কোন ওয়ার্ড আটকাইতে পারবা, তোমার কোনটা লেখা পড়ানো লাগবে আমি সবই করে দিচ্ছি। এখন বাকি কিছু মুখস্থ করা বা রিডিং পড়া দায়িত্ব তো তোমার, বই তো তোমাকেই পড়তে হবে। বই কেমনে সাজায় রাখার জন্য দিচ্ছে দেয় নাই তো, বই তো তোমাকেই পড়তে হবে। দেখো তারপরে বলছে কি, কীটতত্ত্ব বা এন্টোমোলজিতে বলছে যে কীট পতঙ্গের জীবন, উপকারিতা অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি। যে একটা পোকা তার কি মানে ভালো দিক কোনগুলা, তার ক্ষতিকর দিক কোনগুলা, ধরো যে ধানের যেমন বিভিন্ন ধরনের পোকা হয় সেগুলো আমরা কিভাবে এদের হাত থেকে রক্ষা পাইতে পারি, এই টাইপের জিনিসগুলো যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কীটতত্ত্ব। তো এরপরে হচ্ছে আমাদের অণুজীব বিজ্ঞান। দেখো অণুজীব বলতে কি বোঝায়, যেগুলোকে খালি চোখে দেখা যায় না, আণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। যেমন তোমার হাতে অনেক ব্যাকটেরিয়া আছে, গালে 30 লাখ না কয় লাখ ব্যাকটেরিয়া জানি থাকে একটা গালে। তো এই যে ব্যাকটেরিয়া বা এই ভাইরাস গুলো বা এই অণুজীব গুলো যেগুলো আমরা দেখতে পারি না, এই জিনিসগুলো নিয়েও তো বিজ্ঞান মানে কথা বলে নাকি, এইগুলো নিয়েও তো অনেক গবেষণা হয়, অনেক কিছু হয়। এই যে অণুবীক্ষণিক যে প্রাণী বা অণুজীব গুলো যেখানে আলোচনা করা হয় সেটাকেই বলে অণুজীব বিজ্ঞান। তাহলে এইটা না বুঝার তো কিছুই নাই। এটাকে বলে মাইক্রোবায়োলজি। মাইক্রো মানে ক্ষুদ্র, আর বায়োলজি মানে মানে হইতেছে যে জীববিজ্ঞান, তো অণুজীব বিজ্ঞান। বুঝছো? বুঝছো। তো এরপরে যদি আসে সেটা হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্স, তোমার রোগ হয়, তুমি জ্বর হয়েছে, তোমার তোমার জ্বর হয়েছে তোমার, বা তোমার বমি হইতেছে, এই জিনিসগুলা যে কোন রোগ হয়েছে, কোন রোগের কারণে মানে কোন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে, ডেঙ্গু জ্বর হলে কি বৈশিষ্ট্য হবে, ম্যালেরিয়া জ্বর হলে কি হবে, তারপরে এই টাইপ জিনিসগুলা যে আছে, কোন রোগ রিলেটেড, ডাক্তারি রিলেটেড যে জিনিসপাতিগুলো আছে, এইটাই কিন্তু আমাদের হচ্ছে যে কিসে বলে প্রাণ রসায়ন বা চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স আলোচনা করা হয়। চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, যেটা আর কি যে তোমরা ভবিষ্যতে যারা ডাক্তার হবা তারা যে সায়েন্স পড়বা সেটাকে বলা হয় মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান। তো এরপরে আমাদের আছে হচ্ছে যে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন জিন সম্পর্কে তোমরা অনেকেই জানো না, তো জিন সম্পর্কে আমরা বলবো। জিন একটা জিনিস বুঝে নাও যে একটা জীবের বা একটা প্রাণীর সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। এই কোষের মাঝখানে আবার একটা জিনিস আছে সেটাকে বলে নিউক্লিয়াস, এগুলো পড়াবো। তো নিউক্লিয়াসের মাঝখানে আবার আছে হইতেছে যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের একটা বিশেষ অংশ যাকে বলা হয় জিন। তো এই জিনের কাজ কি, জিনের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ। তো এই যে জিন দিয়ে বা এই জিনের উপর নিয়ন্ত্রণ করে যে বিভিন্ন কাজগুলো করা হয় সেটাকেই কিন্তু বলা হয় জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জিন প্রযুক্তির অনেক ব্যবহার আছে, এগুলো আস্তে আস্তে তোমরা জানতে পারবা। তারপর ইন্টারমিডিয়েটে এগুলো আবার অনেক বেশি পরিমাণে পড়ালেখা আছে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যখন যারা ভার্সিটিতে পড়বা এই সাবজেক্টে, তখন এগুলোর মানে বিস্তার অনেক বেশি। এখানে তোমাদের জাস্ট বেসিক ধারণা দিয়েছে যে আমি তোমাকে যেভাবে বলতেছি তুমি এই জিনিসগুলো জানলেই হবে, আর কিছু লাগবে না, তুমি মেইন বই রিডিং করবা। এরপর আছে হচ্ছে যে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি।
জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। এটা দেখো, এই জিনিসটা রিলেটেড কার সাথে বলতো? এটা কিন্তু রিলেটেড হচ্ছে ফার্মেসি বা যে ওষুধ শিল্প বা ফার্মেসি, এটা কিন্তু রিলেটেড জিনিস। কারণ এখানে দেখো, এখানে প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি, তাহলে জীবের মধ্যে যে বায়োকেমিক্যাল যে জিনিসপত্রগুলো হয়, যেমন সালোক সংশ্লেষণ বা শোষণ, এগুলো কি রাসায়নিক বিক্রিয়া। আমাদের ভিতরে আমরা যে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন রক্তের সাথে মিশতেছে, তারপরে আমাদের হার্টে যাইতেছে, আমাদের ফুসফুসে মানে আমাদের ইতে যাইতেছে, কি বলে এটারে, যকৃতে যাইতেছে। এখানে যে বিভিন্ন ধরনের ক্রিয়া কৌশল গুলা হয়, এগুলো তো অবশ্যই রাসায়নিক কার্যক্রমই হয়, বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। এগুলো যে শাখায়, মানে এগুলো যে জিনিসপত্রগুলো আছে, এগুলোই বলা হচ্ছে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। তো এরপরে যদি আসি, তাহলে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রিতে কি বলা হয়? জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। এগুলো রিডিং দিবা। তো এরপরে আছে হচ্ছে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স। পরিবেশ বিজ্ঞান কি? পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। এটা আর আলাদা করে কি বলার আছে? সমুদ্র বিজ্ঞান। এখন সমুদ্র কিন্তু অনেক বড় একটা জিনিস। তো সমুদ্রের মধ্যে কি প্রাণী আছে, এগুলো সম্পর্কে ধারণা, সমুদ্রেতে মানে সমুদ্রের বাস্তু সংস্থানটা কিরকম, এই টাইপের জিনিসপত্র যেখানে আলোচনা করা হয়, তাকেই বলে সমুদ্র বিজ্ঞান বা মেরিন বায়োলজি। এরপর হতেছে বন বিজ্ঞান বা ফরেস্ট্রি। বন, বন সম্পদ রক্ষণাবেক্ষণ, বনের যে পশু পাখি, মানে বন রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে, সেটাই বন বিজ্ঞানে আলোচনা করা হয় বা ফরেস্ট্রিতে আলোচনা করা হয়। এরপর আছে হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। দেখো, জীব প্রযুক্তি, এখানে দুইটা জিনিস আছে। জীব প্রযুক্তি, জীব 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 এবং প্রযুক্তি দুইটা কিন্তু জিনিস আছে, এখানে দুইটা ওয়ার্ড আছে। তো জীব মানে কি? এই যে তুমি আমি সবাই জীব, যাদের জীবন আছে। জীব এবং প্রযুক্তি দুইটার কম্বিনেশনে নতুন একটা সেক্টর আছে, যেটা হচ্ছে অ্যাপ্লাইড সেক্টর বা ফলিত সেক্টর। এইখানে জীবের বিভিন্ন পরিবর্তন প্রযুক্তির মাধ্যমে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে সেটাকেই বলে জীব প্রযুক্তি। তো এইটাই তো কথা। তো জীব প্রযুক্তি বলতে বোঝায় হচ্ছে মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান। তো ফার্মাসি বললাম, যে বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, এগুলো যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় ফার্মেসি। তো কি বললাম, হ্যাঁ, বন্য প্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফে বনে যে প্রাণীগুলো আছে সে সম্পর্কিত যে ধারণাগুলো, এগুলো আলাদা একটা সেক্টর আছে, সেটাকেও বলা হয় ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণীবিদ্যা। এরপর আছে কি বায়ো ইনফরমেটিক্স। এটা একটু লিখে তোমাদের দেখাই। তাহলে বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স, বায়ো মানে কি? জীব, জীবন যেখানে আছে। ইনফরমেটিক্স, এই জিনিস দেখো, ইনফরমেটিক্স বা ইনফরমেশন, এই জিনিসগুলো কি? আইসিটি যে জিনিসপত্রগুলো আছে, বিভিন্ন ধরনের মানে আইসিটি রিলেটেড যে জিনিসগুলো আছে আর কি, প্রযুক্তি নির্ভর বা কম্পিউটার রিলেটেড, সেগুলো কিন্তু ইনফরমেটিক্স এর আন্ডারে। এবং জীবন এবং এই আইসিটি রিলেটেড বা কম্পিউটার রিলেটেড যে জিনিসগুলো আছে, এখন দেখবে কি যে অনেক জায়গায় বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় বিভিন্ন যন্ত্রের মাধ্যমে। এখানে দেখো, কার সাথে কার সম্পর্ক? তুমি একটা জীব, তোমাকে একটা মেশিন স্ক্যান করতেছে বা তোমাকে একটা মেশিন তোমার উপর কাজ করতেছে, তাহলে তোমার সাথে কার সম্পর্ক এখানে হইলো? একটা মেশিনের সম্পর্ক। মেশিনটা কিভাবে বানানো হয়েছে? মেশিনটা কম্পিউটারের কোডিং এর মাধ্যমে বানানো হয়েছে। এখানে সিস্টেমে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে ইনফরমেশন বা ইনফরমেটিক্স বিষয়টা আছে। আবার তুমি জীব বা একটা জীবের উপর এটা ট্রায়াল করা হচ্ছে বা জীবের উপকারে ব্যবহার করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় কি বলে? বায়ো ইনফরমেটিক্স। তো এই ছিল আমাদের ফলিত শাখায় যে বিষয়গুলো আছে। ভাই, এইগুলো তোমার রিডিং দিবা, আর আমি তো নোট তোমাদের দিয়েই দিব, আর যেগুলো বুঝাই দাও সেগুলো বুঝাই দিচ্ছি। আমার ঠান্ডা লাগছে আর গলা শুকায় যায় একটু পর পর। আমি আর একটু পানি খাই আনি একটানা কথা বললে। তো আমাদের দেখো, এরপরে আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে, আমাদের কিন্তু এই টপিকটা ডান, হ্যাঁ,
এই টপিকটা রান। এরপরে যে টপিক আছে সেটা হচ্ছে আমাদের জীবের শ্রেণীবিন্যাস। তাহলে আমাদের জীববিজ্ঞান সম্পর্কে যে ধারণা সেটা হইছে, জীববিজ্ঞানের যে শাখা সমূহ আছে তার সম্পর্কে আমরা বেসিক ধারণা পাইছি। এরপরে কি আছে সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। তো জীবের শ্রেণীবিন্যাস কেন ইম্পর্টেন্ট, শ্রেণীবিন্যাস আমরা কেন করব, এই সম্পর্কে তোমাকে জানতে হবে। এখন শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা কি এটা আমাদের সামনে বর্ণনা করা আছে। এখন শ্রেণীবিন্যাস জিনিসটা কি এটা আগে বুঝি। ধরো তুমি স্কুলে যাও, কেন যাও? পড়ালেখা করতে যাও। তোমার ছোট ভাই তোমার থেকে 5 বছরের ছোট, ও স্কুলে যায়। তুমি ধরো ক্লাস 9-এ পড়ো, ও ক্লাস 4-এ পড়ে। তুমি দুজনে সেম স্কুলে যাও, দুজনেই শিখতে যাও, দুজনেই কিন্তু পড়ালেখা করতে যাও, দুজনে আবার স্কুলে যাও, একই স্কুলে যাও। তোমাদের ক্লাস আলাদা কেন? তোমাকে একসাথে বসা হয়তো পড়াইতে পারতো। তোমাদের দুজনের ক্লাস আলাদা না? তোমরা দুজন 2 রুমে বসো না? কেন 2 রুমে বসো? কারণ তোমাদের যে পড়ানো, তোমার পড়ার ওর পড়া 2টা পার্থক্য আছে। তোমাকে যেভাবে পড়ানো যাবে তোমার ছোট ভাইকে ভাবে পড়ালে বুঝবে না। তোমাদের মধ্যে বৈশিষ্ট্যের কিছু পরিবর্তন আছে, যেমন তোমার দাড়ি টাড়ি আছে, বা মেয়েদের ক্ষেত্রে মানে তোমরা বড়, তো সেই দিক থেকে যারা ছোট ওদের সাথে তোমাদের পার্থক্য আছে দেখেই কিন্তু তোমাদেরকে আলাদা রুমে পড়ানো হয়, একসাথে পড়ানো হয় না। এখন বিভিন্ন জীব বিভিন্ন রকমের, তো সব যদি তুমি একসাথে পড়তে যাও সেটা কি হবে? সেটা কি বলে? খিচুড়ি বলে, খিচুড়ি হয়ে যাবে। তুমি সব কিন্তু একসাথে করতে পারবা না। তাহলে শ্রেণী বিন্যাস মানে জীবকে আলাদা আলাদা করতে হয়, আলাদা আলাদা বিভিন্ন ভাগে ভাগ করতে হয়। ভাগ করে মানে মানে ভাগ যে করে এটাকেই বলে শ্রেণী বিন্যাস। জীবকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে, তার বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করে, শ্রেণী বিন্যাস। জীবের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস মানে বিভিন্ন ভাগে ভাগ করে। এখন ভাগ বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হতে পারে। তারপরে ধরো যে কোন প্রাণীর পা কয়টা, কোন প্রাণীর চোখ কয়টা, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে যে কারা এক শ্রেণীতে থাকবে, কারা আরেক শ্রেণীতে থাকবে। তো এই সম্পর্কে মানে জিনিসগুলো হচ্ছে শ্রেণীবিন্যাস আর কি, জীবের শ্রেণীবিন্যাস। বুঝতে পারছো আশা করি। বই কি আছে দেখো, চলে আমরা দেখি একটু। দেখো বলছে যে উদ্ভিদের প্রায়, এখানে দেখো এই শ্রেণীবিন্যাস থেকে তোমাদের কি পড়া লাগবে আমি তোমাদেরকে একটু জিনিসগুলো নোট করে দিই এখানে, যদি আমাদের নোট আছে তারপরেও আমরা তোমাদেরকে দিতেই পারি। তাহলে দেখো শ্রেণীবিন্যাস থেকে তোমাদেরকে কিছু কি পয়েন্ট আছে যেগুলো তোমার মাথায় রাখতে হবে, তুমি বই দাগায় নিবা, বই দাগাবা সব। পৃথিবীতে এই পর্যন্ত আবিষ্কার হইছে প্রজাতি, উদ্ভিদের প্রজাতি হইতেছে উদ্ভিদের প্রজাতি হইতেছে যে 4 লক্ষ। মানে আজ পর্যন্ত এই পৃথিবীতে উদ্ভিদের ইউনিক প্রজাতি আবিষ্কৃত হয়েছে হচ্ছে 4 লক্ষ। দেখো তোমাদের এই বইয়ে আছে যে উদ্ভিদে প্রায় 4 লক্ষ, প্রাণীর 13 লক্ষ প্রজাতি। তাহলে উদ্ভিদের 4 লক্ষ আর প্রাণীর প্রজাতি হইতেছে কত? 13 লক্ষ। তাহলে উদ্ভিদের প্রজাতি কত? 4 লক্ষ। প্রাণীর প্রজাতি কত? 13 লক্ষ। এমসিকিউ আসবে যে পৃথিবীতে শনাক্তকৃত এই পর্যন্ত উদ্ভিদের প্রজাতির সংখ্যা কত? অপশনে থাকবে 4 লক্ষ, 13 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ। তুমি যদি এই জিনিসটা পড়ো যে উদ্ভিদের প্রজাতি 4 লক্ষ, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। প্রাণীর প্রজাতি কত? 13 লক্ষ, পড়লে ইজিলি অ্যান্সার করতে পারবা। তো এরপরে দেখো দেখো এখানে এরপরে তুমি আর কি পড়া লাগবে? আর পড়া লাগবে হচ্ছে যে শ্রেণীবিন্যাস যে করতে হবে বা শ্রেণীবিন্যাস যে করছে তার সম্পর্কে জানতে হবে। যে শ্রেণীবিন্যাসের ধারণাটা নিয়ে আসছে তার নাম হচ্ছে সুইডিশ বিজ্ঞানী, একজন সুইডেনে থাকে যারা তাদের বলা হয় সুইডিশ। তো সুইডিশ বিজ্ঞানী সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। বই দেখো আছে, সব দেওয়া আছে, বইয়ের বাইরে কিচ্ছু পড়াইতেছি না, বইয়ের বাইরে আসেও না পরীক্ষায় কিছু। তো
আমাদের যে এই শ্রেণী বিন্যাস মানে জীবকে বিভিন্ন শাখায় ভাগ করে তাদের সম্পর্কে জানতে হবে, এই জিনিসগুলো কেউ একজন আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে? সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করছে। কেন আবিষ্কার করছে? তো সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করছে, কেন আবিষ্কার করছে বা উদ্দেশ্যটা কি আমরা দেখব। তো কত সালে আবিষ্কার করছে? দেখো তোমাদের বই লেখা আছে যে 1735 সালে আবিষ্কার করছে। 1735 সালে, 1735। তো 1735 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রথম মানে জীবের যে শ্রেণীবিন্যাস করা যায় এই ধারণা দিছে। অর্থাৎ শ্রেণীবিন্যাসের জনক বলা হয় বা শ্রেণীবিন্যাসের আব্বা বলা হয় হইতেছে ক্যারোলাস লিনিয়াসকে। আর সামনে তোমরা বৈজ্ঞানিক নামকরণ করবা। তো বৈজ্ঞানিক নামকরণ মানে এই জিনিসগুলা ক্যারোলাস লিনিয়াসই প্রথম নিয়ে আসছে। মানে শ্রেণীকরণ, নামকরণ, এই জিনিসগুলো সব ক্যারোলাস। তো শ্রেণীবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষায় বারবার আসবে যে শ্রেণীবিন্যাসের জনককে ক্যারোলাস লিনিয়াস, শ্রেণীবিন্যাসের জনককে ক্যারোলাস লিনিয়াস। কত সালে? 1735 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাস সম্পর্কে প্রথম ধারণা দেন। এই জিনিসটা তোমাকে মুখস্থ করতে হবে, নোট আছে দিয়ে দিব, সমস্যা নাই। তো এখান থেকে এইটুকু পড়লেই হবে। দেখো এখানে একটা বিষয় বলা আছে যে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে তিনি ডিগ্রি লাভ করেন, ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি অধ্যাপক নিযুক্ত হন। এই জিনিসটা তুমি পড়ে রাখলে পড়তে পারো, বাট এত ইম্পর্টেন্ট না এই জিনিসটা, জাস্ট তা পড়তে পারো আর কি। দেখো এরপরে আমাদের টপিক হচ্ছে যে আমরা শ্রেণীবিন্যাস পড়লাম, যে শ্রেণীবিন্যাস আসলে জিনিসটা কি আমরা বুঝছি সবাই, আশা করি তুমিও বুঝছো, না বোঝার কিছুই নাই। এরপরে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, আমরা দেখো এগুলো পড়তে পড়তে উদ্দেশ্যও পড়ে ফেলছি। কেন? দেখো পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির উদ্ভিদ আছে, 13 লক্ষ প্রজাতির প্রাণী আছে। এখন একটা মানুষ যদি এই রিলেটেড কোনো কাজ করতে যায় তাহলে তাকে 4 লক্ষ উদ্ভিদ এবং 13 লক্ষ প্রাণী সম্পর্কে কিন্তু ধারণা নিতে হবে। একটা মানুষের পক্ষে 4 লক্ষ ইউনিক তথ্য, 4 লক্ষ তথ্য তো না, একটা প্রাণী সম্পর্কিত হাজার হাজার তথ্য, এবং সেই রকম 4 লক্ষ, আবার সেই রকম প্রাণী হইতেছে 13 লক্ষ, উদ্ভিদ হচ্ছে 4 লক্ষ। এত লক্ষ লক্ষ ইনফরমেশন, এত লক্ষ লক্ষ পড়ালেখা কিন্তু ঝামেলা, মানে পারবে না কেউ ওইভাবে পড়তে। সেজন্য কি করতে হবে, যে যারা একরকম তাদেরকে আলাদা করলাম, যে যারা মোটামুটি কাইন্ড অফ সিমিলার তাদেরকে আমরা আলাদা করব, আবার একটু অন্যরকম যারা তাদেরকে আলাদা করব। এভাবে যে ভাগ করা হয় একেই বলা হয় শ্রেণীবিন্যাস। তো একে বলা হয় শ্রেণীবিন্যাস। তো হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? জীবজগৎকে সহজভাবে জানা। জীবজগৎ সম্পর্কে তুমি আইডিয়া নিবা, কিন্তু তুমি কিভাবে নিবা? তোমাকে তো সব জীব সম্পর্কে জানতে হবে, সব জীব সম্পর্কে জানা কি আর সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে, যারা সেম কোয়ালিটির, যাদের চোখ দুইটা, যাদের হইতেছে যে দাড়ি মুছ হয়, যাদের হাত পা আছে, তারা কি মানুষ, তাদেরকে একটা শ্রেণীতে ভাগ করছি। তাহলে একটা মানুষ সম্পর্কে তুমি যদি জানো, তুমি অনেক মানে পৃথিবীতে যত মানুষ আছে তাদের সম্পর্কে মোটামুটি একটা এভারেজ ধারণা পাওয়া যাবে যে তাদের মানে বৈশিষ্ট্যটা কিরকম। এখন একজন হইতেছে যে তোমার মতো ফর্সা, আরেকজন হচ্ছে আমার মতো কালো, তাহলে আমাদের মধ্যে পার্থক্য আছে, ওইটা নিয়ে আলোচনা করা হয় আরো বিভিন্ন উপশাখাগুলোতে। কিন্তু মেইনলি যেখানে শ্রেণী বিন্যাস করা হয় সেখানে কাছাকাছি বৈশিষ্ট্য বা কয়েকটা বৈশিষ্ট্য মিললেই তাদেরকে এক শ্রেণীতে রাখা হয়। এভাবে আমাদের জীববিজ্ঞানকে সহজ করতে বা জীবজগৎকে সহজভাবে জানতে আমাদের শ্রেণীবিন্যাস করা হয়। তোমাদের পরীক্ষায় আসবে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, তোমাকে বলে দিছি, তুমি বই থেকে পড়বা, তোমার ধারণা হবে। তোমাদেরকে নোট তো দিতেইছি আমরা, প্রিমিয়াম নোট আছে, ওই নোট পড়লে তুমি পরীক্ষায় এমসিকিউ আসুক সিকিউ আসুক মোটামুটি সবই আনসার করতে পারবা। আর এমসিকিউ ভালো করার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেন গুলো আছে সেগুলো পড়তে হবে। তুমি বই যদি ভালোভাবে পারো, বেসিক যদি তোমার স্ট্রং থাকে, তুমি ওই বইগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করলেই হবে। আর সিকিউ আমরা তো দেখাই দিব যে আমাদের কি টাইপের সিকিউ গুলো আসে। তো এই ছিল আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। দেখো এখানে বলছে কি, যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান অর্জন। মানে একটা জীবের দল, তার উপদল, মানে সাব টাইপ, ধরো আমি মানুষ, তুমি মানুষ, কিন্তু তুমি ফর্সা আমি কালো, তাহলে আমাদের মধ্যে একটা ভাগ হয়ে গেল, এটা একটা দল, আমরা সবাই মিলে একটা দল। কিন্তু যারা ফর্সা এবং যারা খাটো বা যারা লম্বা তাদের মধ্যে কিন্তু আবার আলাদা একটা উপদল হইতে পারে। তো এই দল উপদল সম্পর্কে জ্ঞান আরোহণ, জীবজগতের বিভিন্ন দিকে আলোকপাত করে আরোহিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা। মানে তুমি জীব জগতের অনেকগুলো প্রাণী সম্পর্কে জানছো, তাদের জ্ঞানকে আলাদা আলাদা ভাবে তুমি
একটা ফাইলে বা একটা জায়গায় রাখতেছো, এই জিনিসগুলো এবং পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে। এতক্ষণ তো তাই বললাম যে তুমি অনেক কিছু জানছো, বাট এত লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী সম্পর্কে তুমি এত কিছু তথ্য তো আর একসাথে উপস্থাপন করতে পারবা না। তুমি যখন একটা শ্রেণীতে ভাগ করবা, তাদের কিছু কমন বৈশিষ্ট্য পাবা, যেগুলো বুঝলেই তুমি বলতে পারবা যে, ধরো তোমাকে এখন যদি বলা হয় যে 4টা পা আছে, একটা লেজ আছে, মাথায় শিং আছে, কিসের ছবি মাথায় ভাসতেছে? গরু, মহিষ, এগুলোই তো ভাসতেছে, তাই না? তো গরু আর মহিষ কিন্তু সেম না, বাট তাদের অনেক বৈশিষ্ট্য কিন্তু মিলে যায়। তাহলে আমাদের যে গরু মহিষের যে প্রজাতি আছে, এই প্রজাতি সম্পর্কে একটা ধারণা কিন্তু চলে আসে। তাহলে আমরা যদি একটা গরু সম্পর্কে জানি, আমরা একটা মহিষ সম্পর্কেও অনেক কিছু জানিয়ে ফেলছি। তো এইভাবে আমাদেরকে সহজ করার জন্য শ্রেণীবিন্যাস করা হয়। তারপরে বলা হয় যে সংক্ষিপ্ত রূপে উপস্থাপন, নামকরণের ব্যবস্থা করা, সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে সংরক্ষণে সচেতন হওয়া। হ্যাঁ দেখো, তো আমাদের সবকিছুই হয় কেন? মানুষের কল্যাণে। কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। মানুষকে বলা হয়েছে সৃষ্টির সেরা জীব, আরবিতে বলে আশরাফুল মাখলুকাত। তো সবকিছু হয় কেন হয়, সবকিছু আমরা করি কেন? আমাদের মানব জাতির উপকারের জন্য। তো মানব জাতির উপকারের জন্যই আমরা হচ্ছে শ্রেণীবিন্যাস করতেছি, কারণ আমরা একটা জীব সম্পর্কে জানতেছি যে এই জীবটা আমাদের জন্য ভালো না খারাপ, বা কি ওর বৈশিষ্ট্য কি, সবই জানতেছি। তো এই হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। তাহলে তুমি তো এটাও ক্লিয়ার তোমার কাছে। এখন কথা হচ্ছে কি জানো, তোমার বইয়ের মোটামুটি এই যে আমাদের এই পর্যন্ত, অর্থাৎ তোমাদের বায়োলজি বইয়ের 7 নাম্বার পেজে জীব জগৎ যে টপিক আছে, তার আগ পর্যন্ত আমাদের পড়া শেষ। তো জীব জগতে আমাদের তারপরে আর বেশি নাই, মোটামুটি কয়েক পেজ আছে। এখানে এখন মেইন পড়াতে আমরা যাই নাই, এগুলো ইম্পর্টেন্ট পড়া, এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। বাট আমাদের সিকিউ এর জন্য যেখানে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, সেগুলোতে আমরা যাব। তো এখন আমাদের এই পর্যন্তই থাক, আমরা পার্ট 1-এ এই পর্যন্ত শেষ করে দিই। তোমাদের একবারে এত কিছু দিলে তোমরাও নিতে পারবে না, আর আমার নিজেরও গলা শুকায় আছে, লাগছে ঠান্ডা তার মধ্যে। তো আমাদের এই লেকচার 1-এর পার্ট 1 এখন আমরা রেকর্ড করে ফেলছি, তো এটা আমরা আপলোড করে দিই। তোমরা ক্লাসটা করো, তোমাদের যেভাবে পড়া দিছি সেভাবে তোমরা পড়বা। দেন হচ্ছে ক্লাসের যেভাবে পড়াইলাম, চাইলে নোট করতেই পারো, নোট করতে পারো। আমি পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে নোটের, সেটাও তোমরা প্রিন্ট করে নিতে পারো, অথবা তোমরা সেটা দেখে দেখে নোট করতে পারো। সব থেকে ভালো হয় কি জানো, তুমি নিজের মতো সামারি করে নোট করো। আর বইয়ে দাগায় দাগায় পড়বা যে কোন লাইন ইম্পর্টেন্ট, ভাইয়া বলছে যে এই লাইনে এই জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন দেখো, তোমাকে আমি এখানে কিন্তু বইয়ে দেখো, এখানে সব কিন্তু ইম্পর্টেন্ট না। ধরো যে এইখানে এত কিছু পড়া আছে, যেমন 3 নাম্বার পেজ, অনেক কিছু আছে, বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইংরেজিতে জীববিজ্ঞানকে বলে বায়োলজি, আর গ্রিক শব্দ বায়োস এবং লোগোস থেকে আসছে। বায়োস মানে জীব, আর লোগোস মানে হচ্ছে জ্ঞান। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এইটুকুর মধ্যে জাস্ট একটা লাইন ইম্পর্টেন্ট। তো এইভাবে মেইন মেইন জিনিসগুলো যা আছে তুমি বইয়ের ভিতরে মার্ক করে নিতে পারো। তোমাদেরকে সেই নোট আবার দিয়ে দিব। দেখো এখানে নোটেও বলা আছে যে জীববিজ্ঞানের ধারণাতে যে মেইন জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু আমরা নোটে দিয়ে দিব। তোমাদেরকে যদি দেখাই, এখানে দেখো, এই যে আমাদের নোটে দেখো জীববিজ্ঞানের ধারণা, তারপরে জীববিজ্ঞানের যে শাখাসমূহ, এগুলো কিন্তু খুব ইজিলি তোমাকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা আছে। হ্যাঁ, তো দেখো সবই আছে। আমাদের প্রিমিয়াম নোট তোমাদেরকে দিয়ে দিব। দেখো আমাদের এই যে উদ্দেশ্যগুলো কি, সবগুলো কিন্তু সুন্দর করে লেখা আছে। তুমি পরীক্ষার হলে কিভাবে লিখবা, সব কিন্তু তোমাকে দেওয়া আছে এখানে। তো এগুলো সমস্যা না, এগুলো আমরা হচ্ছে খুব ভালোভাবে তোমাদেরকে আমরা দিতেছি, যে এগুলো পড়লেই তোমাদের হবে, এর বেশি কিছু লাগবে না। এসএসসি লাইফে এর বেশি কিছু লাগবে না। তো এই ছিল আমাদের পার্ট 1। তো দেখা হচ্ছে পার্ট 2-তে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থেকো, এবং যা যা পড়া দিছি তোমাদের যে পর্যন্ত পড়াইলাম, যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, এই পর্যন্ত বইয়ে মিনিমাম 5 বার রিডিং দিবা। এই ক্লাসটা করার পর তোমার বই 5 বার রিডিং দিবা। এই 8 পেজ পর্যন্ত মেবি পড়াইছি, দেখি কয় পেজ পর্যন্ত পড়াইছি। হ্যাঁ, এই 7 পেজ, 7 পেজের মাঝখান পর্যন্ত। দেখো এই যে এখানে 7 পেজের মাঝখান পর্যন্ত শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য পর্যন্ত যতটুকু পড়াইছি 5 বার করে রিডিং দিবা। ক্লাসটা দেখার পর তুমি ক্লিয়ার হয়ে যাবা, বিশেষ করে তুমি ক্লিয়ার হয়ে যাবা। তারপর তোমার যে নোটটা দিব, সেই নোটেও এগুলো সামারি করা আছে, সেগুলো তুমি বারে বারে রিভিশন দিবা। আর একটা জিনিস ট্রাই করবা, সেটা হচ্ছে লেখার ট্রাই করবা, বেশি বেশি লিখবা, মাথায় ঢুকে যাবে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।